সময় কিভাবে যেন কেটে যায় রূপা টের পায় না। রত্না পান্না কিভাবে যেন ওর সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেছে। রূপা বুঝতেও পারল না। ওরা দুই বোন রূপাকে এমনভাবে মায়ায় জড়িয়ে নিয়েছে, রূপা মনে হচ্ছে যেন ওরা ওর আত্মার আত্মীয়। অনেক দিন পরে যেন অন্তরা আর অনামিকাকে ফিরে পেয়েছে রূপা। রূপা একটা বুঝে না, ওদের সাথে ওদের মায়ের তেমন কোনো সম্পর্ক নেই। কেমন একটা গা ছাড়া ভাব মা মেয়েদের। কিন্তু ওদের দাদার সাথে সম্পর্ক ভীষণ ভালো। রূপার হিংসে হয় মাঝে মাঝে। কি সুনিপুণভাবে ওদের ভাই ওদের সব আবদার পূর্ণ করে। তারও যদি একটা ভাই থাকতো তবে হয়তো এভাবে আদর ভালোবাসা শাশুড়ের বেড়াজলে জড়িয়ে রাখতো বোনদেরকে। তাহলে তো অন্তরা অনামিকা ভুল পথে পা বাড়াবার আগে একবার হলেও ভাবতো হয়তো জীবনটা অন্যরকম হতো। বাবার কাঁধে হাত রেখে বলতো, আজকে তোমার শরীর ভালো নেই, তুমি বাড়ি থাকো বাবা, আমি দোকানে বসছি। অথচ মেয়ে বলে কখনো বাবাকে এই কথাটা বলতে পারিনি। ভাবতে ভাবতে রূপার হঠাৎ করে মনে হলো, কেন পারিনি কখনো বাবাকে এই কথা বলতে? কি ক্ষতি হতো যদি বলতো? লজ্জা, লোক লজ্জার ভয়ে। তাতে কি লাভ হয়েছে এখন? যেই সমাজের ভয়ে বাবাকে এই কথাটা বলার কথা কখনো মাথায় আসে না, সেই সমাজ কি বাবাকে এক মুহূর্তের জন্য সুখ এনে দিয়েছে? যে কখনো সুখী করতে পারে না, তার ভয়ে কেন কষ্ট পাবে তাহলে মানুষ? রূপা বুঝতে পারছে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। গ্রামের সে শান্ত ভীতু রূপা এখন দিন দিন বদলে যাচ্ছে। শহরের হাওয়া গায়ে লাগিয়ে কি এমন হয়? রূপা ঠিক করে এবার বাড়িতে গেল, বাবার দোকানে বসবে। ছেলে হলে যেভাবে বাবার দোকানে বসতো, বাবাকে সাহায্য করতো, সেভাবেই করবে। শহরে এসে রূপা দেখেছে মেয়েরা দোকান চালায়, সেই সাথে মাথায় ঘুরছিল। রূপার এসব ভাবনার মাঝে রত্না আসলো। শুক্রবার এক তপ্ত দুপুর, ব্যবসা গরমে প্রাণ নষ্ট। এই গরমের মধ্যে ঘেমে বসে আছে রূপা। ভাবনায় মগ্ন থাকায় বুঝতে পারেনি কখন যে ঘেমে তার গোসল হয়ে গেছে। রত্না এসে বললে, রূপা চলো তেঁতুল মাখা খাবে? আজকে তুই মাখবি কিন্তু। রূপার মনে তখন বড় অপার কথা মনে পড়ে গেল। বাড়িতে আম তেঁতুল বড়ই পেয়ারা যখনই মাখা হতো, বড় আপা দায়িত্ব হতো মাখানো। তিন বোন মিলে সব কেটে কুটে রেডি দিত। আপা শুধু তার হাত দিয়ে মাখতো, ইস যেন অমৃত। রূপা জানে আপা মেখেছে বলে এত বেশি ভালো লাগছে। কেননা চুপি চুপি অনামিকাও সে একদিন মাখিয়ে খেয়ে দেখেছে, কিন্তু বড় আপা মাখলে যেমন স্বাদ হয় তেমন হয়নি। রূপা হেসে বললে, আমি মাখলে ভালো লাগে না রে, তোরা মাখবি? রত্না বলল, না হবে না, আজকে তোকেই মেখে খাওয়াতে হবে, চল না। পান্না সব রেডি করতেছে। ঘেমে জবজবে শরীর রূপা রত্নাদের বাসায় গেল। রূপক তখন ল্যাপটপে কাজ করছিল। রূপাকে দেখে একবার চোখ তুলে তাকালো। চোখ নামিয়ে নিতে পরের বার আবারও কিসের এক অনিবার্য কারণে তাকালো, তা রূপকের জানা নেই। তাকিয়ে দেখলো ঘামে মেয়েটার কপালের চুলগুলো ওর কপাল গালের সাথে আটকে আছে। মোটা করে বেনুনি করা কোমর সমান চুল, কেমন কালো তেলে তেলে। সুতি কচুপাতা রঙের একটা জামাতে মেয়েটার কেমন নির্মল লাগছে। কোনো প্রসাদেরই নেই, কোনো চাকচিক্য নেই, কোনো কৃত্রিমতা নেই। তবুও সাধারণের মধ্যে মেয়েটা অসাধারণ। রূপক অনুভব করে এই মেয়েটার ব্যক্তিত্ব প্রবল ধারালো। সে নিজেকে দুর্বল হয়ে পড়ছে বুঝতে পারছে। আশ্চর্য হচ্ছে এই ভেবে কখন কি ভেবেছে এরকম সাধারণ একটা মেয়ে তার মনে দোলা দিয়ে যাবে। রূপক তাকালো না রূপা তাকালো না রূপকের দিকে। রত্নাদের রুমের বারান্দায় গিয়ে দেখে পান্না তেঁতুল টমেটো রেডি করে রেখেছে, ধনেপাতাও আছে। বাকি সব উপকরণ নিয়ে পান্না বসে আছে। বিসমিল্লা বলে রূপা মাখতে বসলো। তেঁতুল টমেটো ধনেপাতা মিলেমিশে একা রেখেছে, কেমন লাল একটা রং এসেছে। পান্না হামলে পড়লে বাটির উপর, একটু তুলে মুখে দিতে আবের চোখ বন্ধ করে। এত স্বাদ, এত শান্তি লাগছে পান্নার। কাড়াকাড়ি করার আগে রত্না একটা ছোট বাটিতে তুলে নিয়ে বলল, খবরদার তোরা এখন খাবি না কিন্তু। আমি দাদাকে দিয়ে আসি, এটা দাদা ভীষণ পছন্দ করে এসব খেতে। পান্না মিটমিট করে হাসে বলল, যা যা আপা। রত্না রাগ হয়ে বলল, না জানি আমি জানি আমি এখান থেকে 2 পা যেতে তুই খাওয়া শুরু করবি। নে তুই যা, তুই দিয়ে আয় দাদাকে। পান্না পিছনে সরে গিয়ে বলল, অসম্ভব আপা, তুই তো আমাকে 2 পা যাওয়ার সুযোগও দিবি না, খাওয়া শুরু করে দিবি। আমি যাব না। দুই বোনে এর তর্কযুদ্ধ রেখে রূপা উঠে দাঁড়িয়ে বলে, ঝগড়া বন্ধ করো, আমাকে দে, আমি দিয়ে আসছি। রত্না রূপার হাতে বাটি দিল। রূপা যেতেই এক বোন অন্য বোনকে হাইফাই দিয়ে হাসতে লাগলো। পূর্ণ মনোযোগ দিয়ে রূপক কাজ করছে। রূপা এসে পাশে দাঁড়িয়ে ইতস্তত করে বলল, এটা আপনার জন্য দিয়েছে রত্না। রূপক মাথা তুলে বলল, একটা চামচ দাও, আমি হাত দিয়ে খেতে পারবো না। রূপক ঠোঁট উল্টে বলল, চামচ আমি কোথায় পাবো? মনে মনে ভাবলো, এই লোক কি ভাবে সবাইকে? আমাকে সরাসরি আদেশ দিচ্ছে চামচ এনে দিতে। অনুরোধ করতেও তো পারে বড়জোর, তা না, একেবারে আদেশ, চামচ এনে দাও, যেন আমি তার হুকুমের তালিম করার জন্য অপেক্ষা করছি। রূপক মাথা নেড়ে বলল, তাহলে নিয়ে যাও, আমার সময় নেই, এখন ব্যস্ত আছি। রূপা বিরক্ত হয়ে বলে, ঠিক আছে নিয়ে যাচ্ছি।
রূপা যেতে রূপক পিছন থেকে বলল, হে আল্লাহ, এক ক্ষুধার্ত মানুষের সামনে থেকে যে খাবার নিয়ে যেতে পারে তার মনে মায়াদয় বলতে কিছুই নেই, তা প্রমাণিত। এজন্য কবি বলেছেন, হাসরের দিনে বলিবেন, খোদা হে আদম সন্তান, আমি চেয়েছিল ক্ষুধায় অন্ন, তুমি করো নাই দান। মানুষ বলিবে, তুমি জগতের প্রভু, আমরা কেমনে খাওয়াবো তোমারে, যে কাজ কি হয় কভু। বলিবেন, খোদা ক্ষুধার্ত বান্দা গিয়েছিল তব দ্বারে, মোরে কাছে তুমি ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে পারে। রূপা হতভম্ব হয়ে গেল রূপকের কথা শুনে। এই লোক তো মহাতারা। বাটি নিয়ে রূপা রত্নাদের রান্নাঘরে গিয়ে চামচ এনে দিল, তারপর ঝড়ের বেগে প্রস্থান করলো সেখান থেকে। রূপা মুচকে এসে এক চামচ মুখে দিল, মুখে দিতে তার চোখ বন্ধ হয়ে গেল। কতদিন পর এরকম কিছু খাচ্ছে। রূপা যেতে রত্ন বলে, উহ, তাড়াতাড়ি আয়, জিভে পানি এসে তো মহাসাগর হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছি না তোর অপেক্ষায়, নে শুরু কর। তিনজনে গল্প করতে করতে খেতে লাগলো। ওদের খাওয়ার পর রূপক গিয়ে হাজির, এক পাশে দাঁড়িয়ে বলো, এই অল্প একটু কি দিয়েছিস আমাকে, বাটি এদিকে দে। বাটি তুলে নিয়ে রূপক হাত দিয়ে খেতে শুরু করলো। রূপকের হাত দিয়ে খাওয়া দেখে রূপা মুচকি আসলো, খেয়ে বলল, ভীষণ মজা হয়েছে, কি মেখেছিস। তার হাতটা স্বর্ণ দিয়ে বাধাই করে দেই। পান্না বলল, রূপা মেখেছে। রূপক সহজভাবে বলল, রূপা কাল আবারও মেখো, শোনো, শুধু কাল না, প্রতিদিন মাখবে, আমি বাসায় থাকলে, বুঝলে। খবরদার, আমাকে না থাকলে কখনো যদি এই দুইজনকে মেখে খাওয়াছো, আমাকে ছেড়ে যাবে, তার পেটে অসুখ হবে বলে দিলাম। রূপকের কথায় তিনজন হাসতে লাগলো। রূপক ফিরে গেছে অনেক বছর আগের স্মৃতিতে, যখন সবাই একসাথে ছিল। ফুপু এভাবে দুপুরে বড় এক ডিশ নিয়ে বসতো, বাড়ির সবাই মিলে কি আনন্দ করে খেত। তারপর ফুপু হারিয়ে গেল, সেই সাথে হারিয়ে গেল রূপকের সব আনন্দ, হারিয়ে গেল যৌথ পরিবার। রূপা রুমের বারান্দায় দাঁড়িয়ে রাস্তা দেখছে। রুমে এসে গায়ের জামা পাল্টে রূপা বারান্দায় এসে দাঁড়িয়েছে। সমুদ্র থেকে দেখতে পেলো দাঁড়িয়ে আছে। রূপা এখন জানে ওর নাম সমুদ্র। এ জানে এই ছেলেটা রূপাকে ভীষণ বিরক্ত করতে চায়। দেখতে ভীষণ ইনোসেন্ট লাগে, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ মনে মনে অসভ্য। বিরক্ত হয়ে রূপা রুমে চলে গেল। রূপার মেয়েরা রূপার দিকে তাকে মিটমিট করে হাসছে। রূপা দুচোখ সবার উপরে ঘুরছে। একজন হেসে বলল, কেমন পাগলা দিওয়ানা হয়েছে রে ছেলেটা। রূপা, কিভাবে এমন পাগল করলে। রূপা কঠিন স্বরে জবাব বলল, বাজে কথা বলবে না, খুশি হব। মাহি এসে বলল, কেন, ভালো লাগছে না সত্যি কথা শুনতে, রাগ করছো কেন এতে। আমাকে একটু শেখাও না কিভাবে শহরের ভালো ঘরের ছেলেদের পটাতে হয়। দেখো না, এতদিন ধরে চেষ্টা করেও রূপকের মন পেলাম না, অথচ তুমি এসে দুদিনে সমুদ্রের মন কেড়ে নিলে। মাহির কথা শুনে মাহির দুই বান্ধবী হেসে উঠল। রূপা দমে গেল না তাতে। তির্যক হাসি এসে বলল, অবশ্যই আপা, তবে আমি তোমাকে আগামীকাল প্র্যাকটিক দেখাবো কিভাবে ছেলেদের ইমপ্রেস করতে হয়। মাই কিছুটা থমকে গেল রূপার এরকম চটপট জবাব শুনে। সে ভেবেছিল রূপার লজ্জা পাবে। পরদিন দুপুরে বেলা পেয়ারা, কাঁচা পেঁপে, লেবু মাখা ভর্তা বানালো। মাহিকে হেসে বলল, মাহি আপা, আমার সাথে এসো। রূপা গ্যারেজে গাড়ি বনেট খুলে কাজ করছিল। মাহি হতভম্ব হয়ে রূপার পিছু এসেছে। কেন এসেছে সে নিজেও বুঝতে পারছে না। মাহি নিচে এসে রূপকের পাশে দাঁড়িয়ে বলল, আপনার জন্য এনেছি, নিন। রূপক দুই হাতে কালি লেগেছে। পেছনে মাহিকে দেখে বলল, মাহিকে জানানো বলল, আমার হাতে তো কালি, খাইয়ে দিতে পারো যদি, তবে খাবো। রূপা মুচকে এসলো, তারপর হাতে তুলে রূপককে খাইয়ে দিল। মাহি অবাক এই দৃশ্য দেখে। রূপা মনে মনে বলল, খুব জ্বলছে এবার, আবারও লাগতে আসবে আমার সাথে। মানুষের মন কচুর পাতার পানির মতো, নয়তো এই মেয়ে শাহিদের হাত ধরে সব ছেড়ে এসেছে। সেই মেয়ে কীভাবে অন্য ছেলের সাথে এত দ্রুত সখ্যতা গড়ে তুলতে পারে। মনের মানুষে এত দ্রুত পরিবর্তন কিভাবে। ইদানিং প্রতিদিন মিলন এই বাড়িতে আসে, যখন আসে তখন চলে যায়। এসে ভাবি ভাবি করে অনামিকার খোঁজ করে। রেজিনা বেগম ব্যাপারটা বুঝেও না বুঝার ভান করে থাকে। নির্লিপ্ত ব্যবহার। দুজনকে সময় দেওয়ার জন্য সরে যান সেখান থেকে, দুজনে আরও ভালো করে যাতে সম্পর্কই মজে যায়। এর মধ্যে অনামিকা 3 দিন কলেজে কথা বলে মিলনের সাথে বের হয়েছে। হাসনুজ্জামান দেখেছে দুজনকে, সব জেনে শুনে চুপ করে আছে। উপযুক্ত সময়ে, মোক্ষম সময়ে জাল গোটাবেন। যেই জাল হাসানুজ্জামান আর তিনি মিলে সযত্নে বিছিয়েছেন এতদিন ধরে। মাঝে মাঝে ফাঁকে শাহেদের কানেও কথাটা তুলেছেন তিনি। শুনে শাহেদ বিরক্ত হয়ে বলতো, এসব শুনতে চাই না মা আমি। রেজিনা বেগম স্বস্তি পান, এটাই তো চেয়েছেন তিনি। তার কোলে পিঠে করা মানুষ করা ছেলে অন্য মেয়েকে বিয়ে করবে, তাদের মতামত ছাড়া সেই মেয়ের জন্য তাদের মুখে মুখে তর্ক করবে, এটা কিছুতেই সহ্য করবেন না মতো না। বারান্দায় বসে এসব ভাবতে লাগলো রেজিনা। অনামিকা রান্না করছে রান্নাঘরে। এই সময় মিলন এলো আবারও। রেজিনার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মিলন রেজিনাকে দেখে ইতস্তত করে বললে, কেমন আছেন চাচি। অনামিকা ভাবি কই। রেজিনা সহজভাবে বলল, আমি ভালো আছি বাবা, যাও ও রান্নাঘরে। রেজিনা বের হয়ে গেলেন বাড়ি থেকে। দুপুরে হাসানুজ্জামান খেতে আসলো। খাবার খেতে টের পেল আজকের রান্নায় লবণ একটু বেশি হয়েছে। রেজিনা রণমূর্তি ধারণ করলো, বলো রেগে গিয়ে বলল, মন দিল কই দিয়ে রান্না করতে বসেছে,
হারামজাদি, তোর বাপের মাথা রাঁধছিস? অনামিকা ভীষণ খারাপ লাগলো বাবাকে নিয়ে এভাবে বলে। শান্ত স্বরে বলল, আমারে যা কন কন, আম্মা আব্বারে নিয়া কথা কইয়েন না। আগুনে ঘি ঢেলে দিল অনামিকা এই কথা। রেজিনার চেৎকার চেঁচামেচি শুনে আশেপাশে সবাই ছুটে এলো। অনামিকা নির্লিপ্ত, রেজিনার মেজাজ সপ্তম উঠে গেল। চোখের পলক ছুটে অনামিকার চুলের মুঠি ধরে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিলেন তিনি। অনামিকা হতভম্ব। রেজিনা এমন রাগ করবেন অনামিকার উপর, তাই সুযোগ পেলে অনামিকার গায়ে হাত তোলেন তিনি। অনামিকা সেটা মেনে নিয়েছে, কিন্তু এভাবে এত মানুষের সামনে ব্যাপারটা অনামিকা মানতে পারলো না। ছুটে গিয়ে নিজের রুমে উবুর হয়ে কাঁদতে লাগলো। রেজিনা বেগম হাসানুজ্জামানকে বলছে, অনেক হয়েছে, এবার একটা ব্যবস্থা নেন। আমার আর সহ্য হইতেছে না এই ফকিন্নির মাইয়াকে। হাসানুজ্জামান ভেবে বলেন, ঠিক আছে, আগামীকাল মিলন যখন আইব তখন ওই ধর্ম দুইটারে কিন্তু বিধিবাম। বিকালে ঘটে গেল আর এক ঘটনা। অনামিকার বাবা সিরাজ হায়দার এলেন বিকেলে সাহেদের বাড়িতে। অনামিকা তখন নিজের রুমে হাসানুজ্জামান বারান্দায় বসে সিগারেটে সুতরান দিচ্ছে। সিরাজ হায়দার এসে গম্ভীর স্বরে বললেন, অনুমা। হাসানুজ্জামান আগের মতো ভঙ্গিতে বসে আছেন, যেন উঠোনে কেউ নেই, অথবা কুকুর বিড়াল কিছু এসে দাঁড়িয়েছে, তাই তাকানোর দরকার নেই। অনামিকা ছুটে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়লেন। মনের আগলে খুলে বাবাকে ধরে কাঁদতে লাগলেন। এই কান্না আনন্দের কান্না, বাবার মুখে নিজের আদুরি নাম শোনার জন্য। রেজিনা ঘর থেকে বের হয়ে এলেন। সিরাজ হায়দার মেয়ে কান্না থামাতে বললেন, চলো, আমি তোমাকে নিয়ে যেতে আসছি। রেজিনা হুঙ্কার দিয়ে বললেন, আপনি কে ওরে নেওয়ার? কার অনুমতি নিয়ে ওরে নিতে কন? ও কোনখানে যাইব না। সিরাজ হায়দার বললে, কেন? ফিরিতি কামের মাইয়া পাইছেন, এখন চলে গেলে বিপদে পড়ে যাবেন। রেজিনা চিৎকার করলো, কি কইলেন আপনি? আপনার মতো ফকিন্নির মাইয়া আমার বাড়িতে আছে, এইটাই তো আপনার সৌভাগ্য। আপনার মাইয়া যে দুই লাথি মাইরা আমার পোলা এখনো বাড়ি থেকে বাইর করে দেয় নাই, লাইগা শকর করেন। আশেপাশের মানুষ আবার ছুটে এলেন রেজিনার চিৎকারে। সিরাজাদা শান্ত স্বরে বললেন, আমার মাইয়া আপনারে কোনো কারণে বাড়ির বাইর করবেন। মুখ সামলাইয়া কথা কন, নয়তো যেই মুখে আমার মাইয়ারে নিত্যদিন গালিগালাজ করেন, সেই মুখ সেই হাত আমার মাইয়ার গায়ে উঠে সেই হাত ভাঙতে আমি এক মুহূর্ত দেরি করুম না। সিরাজ হাজার রক্তচক্ষুর দিকে তাকিয়ে রেজিনা কিছুটা ভয় পেয়ে গেলেন। বারান্দায় উঠে গিয়ে বললেন, নিবেনই তো, নষ্টা মাইয়া পয়দা করছেন, শিখাইছেন পোলাগো মাথা খাওয়ার। আমার পোলার মাথা খাইছে, এখন আবার পরকীয়া শুরু করছে পাশের বাড়ির পোলার লগে। এক সপ্তাহের মধ্যে আমার পোলা ডিভোর্সের কাগজ পাঠাই দিব। সিরাজউদ্দিন বলেন, অপেক্ষায় থাকলাম, আপনিও অপেক্ষায় থাকেন। আর না দাঁড়িয়ে মেয়ের হাত ধরে বের হয়ে গেলেন। অনামিকা বাড়িতে গিয়ে দেখলেন সালমা এক কোণে গুটিমুটি করে বসে আছে। অনামিকা মা বলে ডাকতে আরও গুটিয়ে গেলেন। আপনি বলতে লাগলেন, নাই নাই, অন্তু নাই, অনু নাই, কেউ নেই, রূপা মইরে গেছে, নাই নেই। অনামিকা কি যেন হলো, মায়ের দুপা জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমারে মাফ করে দাও গো মা। ও আল্লাহ, আমারে মাফ করে দেন। আমার ভুলের লইয়া আমার মা এত কষ্ট পাইতেছে। আমার সুস্থ মা অসুস্থ হইয়া আমার কারণে। আমারে আপনি লইয়া যাও, তা আমার মারে সুস্থ করে যাও। শেহজাদার মেয়েকে রেখে দোকানে চলে গেলেন। অনামিকা চলে যেতে রেজিনা স্বামীর পাশে এসে বসলেন। কি হইলো এটা? এতদিন ধইরা ভাইবে রাখছি, কি অথচ সময় এসে এমন নিয়ে যাইতে দিলেন আপনি? এই মাইয়ারে জুতার মালা পয়রা আমি বিয়া দিতাম। কি হয়েছে আপনার? আপনি একটা কথাও তো কইলেন না। হাসানুজ্জামান বলেন, পাগলনি, দুইজনে মিলে কথা কইলে গ্রামের সবাই আমাগো বিরুদ্ধে চলে যাইত। পরবর্তী কিছু হইলে আমাগো দোষ দিত। তাছাড়া ওই মাইয়ার বাহরে করণে আমাগো উদ্দেশ্য ছিল, যেমনি হোক তো গেছে, পোলার লগে এখন মধুর ব্যবহার করবা, পোলার হাতের মুঠোয় নিয়ে আসবা। কলেজে যাওয়ার আগে রূপা বাবার সাথে কথা বলে জানতে পেরেছে গতকাল মেজো আপা এসেছে। শুনে রূপা কিছুটা স্বস্তি পেল। বড় আপা মেজো আপা একজন থাকলে মা একটু সুস্থ হতে পারে। শুধু রূপাইকেই যেন তিনি সহ্য করতে পারেন না। ঢাকায় আসার আগে সালমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। রূপাকে দেখলে তেড়ে যেতেন খুন করার জন্য, বটি নিয়ে ছুটতেন। রূপা ভেবে পায় না, কেন দোষ না করে সে কেন দোষী। কলেজে আজকে শুক্রবার, একদিন ট্যুরে যাওয়ার ঘোষণা। জনপ্রতি 1200 টাকা। শুনে রূপার গলা শুকিয়ে গেল। 1200 টাকা? ওর কাছে 1200 টাকার মতো? ট্যুরের নাম শুনে জ্বলে উঠে উচ্ছ্বাস মুহূর্তে ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। কলেজ ছুটি হতে পান্না বলল, রূপা যাবি ট্যুরে? উফ, ভীষণ আনন্দ করবো আমরা তিনজনে মিলে। আমার আর সহ্য হচ্ছে না। রূপা হেসে বললে, হ্যাঁ, অনেক আনন্দ হবে। মনে মনে বলল, সবার শখ পূর্ণ হতে নেই। কলেজ ছুটি হবার 2 ঘন্টা আগে এসে সমুদ্র দাঁড়িয়েছে কলেজে একটু দূরে। আজকে যাই হয়ে যাক, সে রূপার সাথে কথা বলবে, না হয় প্রাণ উড়ে যাক। রূপা মাথার ভেতর কেমন উদাম নৃত্য করে বেড়াচ্ছে। সমুদ্র সহ্য হচ্ছে না এত ব্যথা। রূপা ছাড়া কিছুই ভাবতে পারছে না। রুটির মতো চলা মানুষটির সব কিছু এলোমেলো হয়ে গেল শুধু একটি মেয়ের জন্য। সমুদ্রের মা টের পেলেন ছেলের পরিবর্তন। এই ছেলে ঘড়ি করে ঘুমাতে যায়, আবার অ্যালার্ম শুনে জেগে ওঠে, রোজ নিয়ম করে মর্নিং ওয়াক করে, ডায়েট চার্ট ফলো করে খাবার খায়, সর্বদা হাস্যোজ্জ্বল থাকে। সেই ছেলে কেমন ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। তার চোখের নিচে কালো দাগ, খাবারে অনিয়মিত।
রেখার ভেতরে ভেতরে ভীষণ ভয় হয়। সমুদ্রের মধ্যে তিনি কবিরের ছায়া খুঁজে পাচ্ছেন। কবির তার একমাত্র দেবর, যে একজনকে ভালোবেসে তাকে না পেয়ে সব ছন্নছাড়া। বিয়ে নামক শব্দটা সে সবচেয়ে বেশি ঘৃণা করে। নয়তো কত বছর কেটে গেল, কবির বিয়ে করলো না, দেশেও আসে না। তার এক কথা, মনে একজনকে রেখে অন্য কারোর সাথে সংসার সংসার খেলা সে খেলতে পারবে না। রেখার ভীষণ ভয় হয়, সমুদ্র সেই পথের পথিক নয় তো। কলেজ ছুটি হতে সমুদ্রে হাঁটতে শুরু করে কিছুটা পথ গিয়ে রাস্তা পাড়ায়। রূপা পিছনে গিয়ে নরম স্বরে বলে, রূপা, তোমার সাথে একটু কথা বলা ছিল। রত্না, পান্না, একটু সামনে যাও তোমরা। রত্না সমুদ্রকে থেকে পান্নার হাত ধরে দ্রুত পা চালাতে থাকে। দাদা যাকে অপছন্দ করে, তারা দুই বোন তাকে অপছন্দ করে, দাদার চাইতে বেশি অপছন্দ করে। রূপা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। সমুদ্রের নরম স্বরে বলে, আর কত পোড়াবে আমাকে তোমার বিরহে? এত পুড়লে সোনা আরও আগে খাঁটি হয়ে যেত। তোমার ভিতর বাহির সবটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে রূপা। আমি আর পারবো না। একটু কথা বলো, আমি তোমার কথায় তৃষ্ণা গলা শুকিয়ে মরে যাই। আমাকে এভাবে কষ্ট দিয়ে না, কবে যেন তোমাকে নিজের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি রূপা। রূপার মায়া হলো সমুদ্রের এই করুণ আকুতি শুনে। বড় আপা মেজো আপা কীরকম এরকম কথা শুনে ভুল পথে পা বাড়িয়েছে। রূপার ভাবনার মধ্যে চমকে উঠল বাইকের তীব্র হর্ন। রূপক রূপার পেছনে দাঁড়িয়ে হর্ন দিচ্ছে। চমকে উঠল রূপা রূপককে দেখে। সেই সাথে কিছুটা ভয় পেল। রূপকের সাথে রূপার সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। বিশেষ করে মায়ের সামনে দুজনে একেবারে রসগোল্লার মতো মিষ্টি মধুর ব্যবহার করে। রূপকের ভীষণ রাগ হলো রূপাকে সমুদ্রের সাথে কথা বলতে দেখে। রূপক জানে না কেন সে প্রতিদিন আড়াল থেকে রূপাকে পাহারা দেয়। রূপক এইটুকু জানে, এক মাথা তেল দেওয়া দুই বেনুনি করা মেয়েটাকে খোলা চুলে দেখলে রূপকের কাছে গিবরা দেবীর মতো লাগে। যখন মেয়েটা রিনরিনের সুরে হেসে ওঠে, রূপকের তখন হাসির ঝংকার কেমন নেশা নেশা লাগে। দুই চোখ ভর্তি কাজল দেখলে রূপকের মনে হয় কাজল নয়, তার দুই চোখে ভর্তি মায়া। সমুদ্রের যে বাসার নিচে কলেজের বাইরে দাঁড়িয়ে থাকে সবাই জানে। এভাবে রূপাকে রাস্তায় দাঁড় করিয়ে কথা বলতে যাওয়া সমুদ্রে এগিয়ে এলো। গম্ভীর মুখে বলল, বাইকে ওঠো অপরূপা। রূপা এই মুহূর্তে সমুদ্রের সামনে থেকে সরে যাওয়া ভীষণ প্রয়োজন। সেজন্য রূপকের সাথে যাওয়াটাই চাইতে বেটার অপশন রূপা পেল। আস্তে করে বলল, আমি বাইকে কখনো উঠিনি, কিভাবে উঠবো? রূপক বলল, বাইকে উঠে বসা ভীষণ মজা। মাঝ রাস্তায় অচেনা কোনো ছেলের সাথে কথা বলার চাইতেও সহজ। রূপার ভীষণ লজ্জা পেল এই কথা শুনে। রূপক কী ভাবছে রূপাকে? রূপা প্রতিদিন ছেলেদের সাথে এভাবে দাঁড়িয়ে থেকে কথা বলে, এরকম ভাবছে না তো রূপক? কথা না বাড়িয়ে রূপক ধরে উঠল রূপা বাইকে। চিলের মতো ছো মেরে রূপক রূপাকে সমুদ্রের সামনে থেকে নিয়ে গেল। অপমান আর হতাশা নিয়ে সমুদ্র দাঁড়িয়ে সবটা দেখতে লাগলো। বারান্দার দিকে না গিয়ে রূপক অন্যদিকে যাচ্ছে দেখে রূপা উৎকণ্ঠা হয়ে বলল, কোথায় যাচ্ছেন আপনি? রূপক শান্ত স্বরে বলল, সমুদ্রের সাথে কিসের কথা তোমার? আর কখনো যাতে না দেখি কোনো ছেলের সাথে কথা বলছে, আমার এসব পছন্দ না। রূপক ভুরু কুঁচকে বলল, কেন? আপনার ভালো লাগে না কেন? আপনার ভালো না লাগলে আমার কি? রূপক জবাব না দিয়ে হঠাৎ করে ব্রেক কষল। ব্রেক করা রূপা তাল সামলাতে না পারে রূপকের পিঠে এসে পড়ল। রূপক গান দিল, এই পথ যদি শেষ না হয়। বাইক স্টার্ট দিতেই রূপা সরে আসলো। রূপক হেসে আনমনে বলল, তুমি সুখ না হইয়া দুঃখ হও, তাও অন্যের না হইয়া আমার হও। তুমি অপরূপা, পর্ব ৮।